বন্ধুরা, 1818 সালে মেরি শেলি নামের এক ব্রিটিশ লেখিকা একটি সায়েন্স ফিকশন উপন্যাস লিখেছিলেন, নাম ফ্রাঙ্কেনস্টাইন। গল্পটা ছিল একজন বিজ্ঞানীর, যিনি ল্যাবরেটরিতে নিজের সব বুদ্ধি এবং শক্তি দিয়ে একটি অতি মানবীয় জীব বা দানব তৈরি করেছিলেন। বিজ্ঞানী ভেবেছিলেন এই দানব তার কথায় চলবে, তার শত্রুদের ধ্বংস করবে। কিন্তু গল্পে কি ঘটেছিল জানেন? সেই দানবটি একসময় বিজ্ঞানীর নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং স্বয়ং তার সৃষ্টিকর্তাকেই হত্যা করতে উদ্যত হয়। 180 বছর পর আজ 2026 সালে দাঁড়িয়ে এই কাল্পনিক গল্পটি পৃথিবীর একটি বাস্তব রাষ্ট্রের জন্য নিখুঁত এক রূপক বা মেটাফর হয়ে উঠেছে। গত 17 জুন 2026 জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ভারতের প্রথম সচিব অনুপমা সিং বিশ্বমঞ্চে দাঁড়িয়ে পরিষ্কার ঘোষণা করলেন, পাকিস্তান হলো একটি ফ্রাঙ্কেনস্টাইন রাষ্ট্র, যা নিজের তৈরি দানব যখন তাকেই কামড়াতে আসে তখন সে নিজেই অবাক হয়ে যায়। কিন্তু বন্ধুরা, ভারত হঠাৎ জাতিসংঘে এই চরম আক্রমণাত্মক শব্দ কেন ব্যবহার করলো? আর এর ঠিক দুদিন পরেই ভারতে মুসলমানদের অন্যতম বড় রাজনৈতিক দল অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন এর প্রধান আসাদুদ্দিন ওয়েসি কেন দাবি তুললেন যে ভারতকে তার নতুন গ্লোবাল পাওয়ার ব্যবহার করে পাকিস্তানকে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের গ্রে লিস্টে পাঠাতে হবে। আজকের আমরা এই ঘটনার পিছনে গভীর স্ট্র্যাটেজি, ইতিহাস এবং গ্লোবাল ইম্প্যাক্টকে একদম সহজ ভাষায় বোঝার চেষ্টা করি। চলুন শুরু করা যাক। ঘটনাটি বুঝতে আমাদের একটু পিছনের দিকে তাকাতে হবে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বার্ষিক রিপোর্টে পাকিস্তান এবং অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন জম্মু কাশ্মীর ইস্যু তুলে ভারতকে কোণঠাসা করার চেষ্টা করে। কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবার ডিফেন্সিভ বা রক্ষণাত্মক অবস্থান না নিয়ে অল আউট অ্যাটাক মোডে চলে যায়। অনুপমা সিং পাকিস্তানের দ্বিমুখী নীতি বা প্যারাডক্স ফাঁস করে বলেন, যে দেশের খোদ প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ নিজে জনসমক্ষে স্বীকার করেন যে তারা সন্ত্রাসীদের লালন পালন, প্রশিক্ষণ এবং মোতায়েন করাকে রাষ্ট্রীয় নীতি বা স্টেট পলিসি হিসাবে ব্যবহার করেছে, সেই দেশ কিভাবে বিশ্বমঞ্চে এসে নিজেদের সন্ত্রাসবাদের শিকার বলে দাবি করে? আর ভারত একে ফ্রাঙ্কেনস্টাইন রাষ্ট্র বলেছে কারণ আজ পাকিস্তানের তৈরি করা সেই প্রক্সি গ্রুপগুলোই খোদ ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডির জিএইচকিউ এর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের ডিফেন্স অ্যানালিসিস এবং ওয়াশিংটনের সিএসআইএস এর একটি রিপোর্ট অনুযায়ী গত 2 বছরে পাকিস্তানে আভ্যন্তরীণ আত্মঘাতী হামলা এবং সেনাবহরের উপর হামলা প্রায় 200% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ যে দানব তারা ভারতকে ব্লিড করার জন্য তৈরি করেছিল তা আজ তাদের নিজেদেরই গ্রাস করছে। কিন্তু বন্ধুরা, ভারতের এই তোপের পিছনে কেবল কথার লড়াই ছিল না, এর পিছনে ছিল এক বিশাল স্ট্র্যাটেজিক শিফট যা পাকিস্তানের অস্তিত্বের উপর আঘাত করতে পারে। সেটি হলো সিন্ধু জল চুক্তি। জাতিসংঘে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে 1960 সালে করা এই চুক্তিটি এখন সম্পূর্ণ আউটডেটেড হয়ে গেছে। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হওয়া এই চুক্তি অনুযায়ী সিন্ধু নদের অববাহিকার পশ্চিম অংশের নদীগুলোর 80% জলের নিয়ন্ত্রণ পাকিস্তানের কাছে থাকে। কিন্তু ভারত এবার স্পষ্ট লজিক দিয়েছে, যে দেশ সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় কৌশলের অংশ হিসাবে ব্যবহার করে সে পারস্পরিক বিশ্বাস ও সদিচ্ছার ভিত্তিতে গড়ে ওঠা কোনো চুক্তির সুবিধা অনির্দিষ্টকাল ভোগ করার নৈতিক অধিকার রাখে না। গত এপ্রিল 2025-এ কাশ্মীরের পেহেলগাঁওয়ে একটি ভয়াবহ জঙ্গি হামলায় 26 জন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ভারত এই চুক্তিটি সাময়িকভাবে স্থগিত করেছিল। আর এখন ভারত ইঙ্গিত দিচ্ছে যে তারা এই নদীর জল ভারতের দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য নতুন ড্যাম এবং টেকনিক্যাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে। ভাবুন একবার, এমনিতেই পাকিস্তানের অর্থনীতি ধ্বংসের মুখে, তার উপর যদি সিন্ধু নদের জল কমে যায় তবে পাকিস্তানের পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশের বিশাল কৃষিক্ষেত্র পুরোপুরি মরুভূমি হয়ে যাবে। এটিই হলো ভারতের নতুন হাইড্রো ডিপ্লোমেসি বা জল রাজনীতি।
এবার আসি আমাদের গল্পের দ্বিতীয় টুইস্টে। ভারতের এই আন্তর্জাতিক হুঙ্কারের ঠিক পরদিনই প্যারিস থেকে একটি ঐতিহাসিক খবর আসে। ভারতের ইতিহাসের প্রথম আমলা হিসাবে বিবেক আগরওয়ালকে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ওয়াচডগ FATF এর ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করা হয়। FATF হলো সেই সংস্থা যা নির্ধারণ করে কোন দেশ বৈধ উপায়ে আন্তর্জাতিক ব্যাংকিং করতে পারবে আর কারা মানি লন্ডারিং এবং টেরর ফাইন্যান্সিং করছে। এই খবরটি আসার সাথে সাথেই হায়দ্রাবাদের MP এবং অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলমিন প্রধান আসাদুদ্দিন ওয়েসি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি তোলেন। তিনি বলেন, ভারত যেহেতু এখন FATF এর ড্রাইভিং সিটে বসেছে, তাই মোদী সরকারের উচিত অবিলম্বে ডিপ্লোম্যাটিক চাপ প্রয়োগ করে পাকিস্তানকে আবার FATF এর গ্রে লিস্টে ফিরিয়ে আনা। ওয়েসি কেন এই দাবি করলেন? কারণ পাকিস্তান 2018 থেকে 2022 সাল পর্যন্ত FATF এর গ্রে লিস্টে ছিল, যার কারণে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংক থেকে ঋণ পেতে তাদের জান বের হয়ে গেছিল। 2022 সালে তারা কোনো মতে মুক্ত হলেও ওয়েসি মনে করিয়ে দিয়েছেন যে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র লস্কর-ই তৈয়বার প্রক্সি গ্রুপ দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্টকে গ্লোবাল টেরোরিস্ট অর্গানাইজেশন ঘোষণা করেছে। কিন্তু আমেরিকার এই লিস্টিংয়ে পাকিস্তানের কিছু যায় আসে না যতক্ষণ না জাতিসংঘ একে নিষিদ্ধ করছে এবং FATF পাকিস্তানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিচ্ছে। ততক্ষণ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI তাদের প্রক্সি নেটওয়ার্ক বন্ধ করবে না। একজন মুসলিম নেতার এই কড়া পাকিস্তান বিরোধী অবস্থান আসলে ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতে একটা বড় বার্তা দেয়, যেখানে জাতীয় নিরাপত্তা এবং সন্ত্রাসবাদের ইস্যুতে ভারতের সমস্ত রাজনৈতিক দল এক লাইনে দাঁড়িয়ে কথা বলছে। তো বন্ধুরা, এই পুরো ঘটনার বড় ছবিটা বা গ্লোবাল ইম্প্যাক্ট কি? IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাম্প্রতিকতম অর্থনৈতিক পূর্বাভাস অনুযায়ী পাকিস্তান এই মুহূর্তে একটি ফেল স্টেট বা দেউলিয়া রাষ্ট্র হওয়ার ঠিক প্রান্তে দাঁড়িয়ে আছে। তাদের POJK বা পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সাধারণ মানুষ আটা, রুটি এবং বিদ্যুতের জন্য রাস্তায় নেমে বিক্ষোভ করছে, আর পাকিস্তানি রেঞ্জার্সরা তাদের উপর গুলি চালাচ্ছে, যা অনুপমা সিং জাতিসংঘেও উল্লেখ করেছেন। এই অবস্থায় ভারত যদি সত্যিই সিন্ধু জল চুক্তি পুনর্মূল্যায়ন করে এবং FATF এ নিজের নতুন পদ ব্যবহার করে পাকিস্তানকে আবার গ্রে লিস্টে ফেলে দেয়, তবে পাকিস্তানের অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারতের এই নীতিকে বলা হয় অফেন্সিভ রিয়ালিজম। ভারত বিশ্বকে বুঝিয়ে দিচ্ছে যে চীনের সাথে পাকিস্তানের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা OICর কূটনৈতিক সমর্থন কোনো কিছুই তাদের বাঁচাতে পারবে না, যদি তারা তাদের ঘরে তৈরি ফ্রাঙ্কস্টাইন দানব দিয়ে ভারতকে আঘাত করার চেষ্টা করে। আপনার কি মনে হয় বন্ধুরা, ভারতের কি সত্যি উচিত সিন্ধু জল চুক্তি পুরোপুরি বাতিল করে দেওয়া? আর আসাদুদ্দিন ওয়েসির এই দাবি কি ভারতের বৈদেশিক নীতিকে আরও শক্তিশালী করবে? আপনার মতামত নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, আর এই ধরনের ইনডেপথ জিওপলিটিক্যাল বিশ্লেষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সচেতন থাকুন। ধন্যবাদ।